কাগজ আমরা দেখাবো না বলে যে তৃণমূল বারবার চিৎকার করে এসেছে, গতকালকে আমরা দেখলাম নাগরিক সমাজের নামে একেবারে এসআইআর দপ্তরে হাজির হলেন নাগরিক সমাজের পক্ষ থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো পরিচালকেরা সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গে কারা ছিলেন? সঙ্গে ছিলেন, মাঝে বসেছিলেন তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ। প্রত্যেক রাজ্যে যখন এসআইআর হচ্ছে তখন কোনো রাজ্যে এই অভিযোগ উঠছে না, সেই সময় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বারবার যদি কেউ মারা যাচ্ছে সেখানেও অভিযোগ উঠছে এসআইআর কারণে মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন, কিন্তু যে ভাষা তৃণমূল বলে গতকালকে সেই ভাষাই একেবারে বর্ণনা করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যখন সাংবাদিকরা প্রশ্ন তুলছেন তখন পরমব্রত চট্টোপাধ্যায় কিছুটা থতমত যখন খাচ্ছেন, তখন তৃণমূলের মুখপাত্র তার হয়ে উত্তর দিচ্ছেন। এই দৃষ্টি সকলের কাছে একেবারে বেনজির লাগলো। আমার সঙ্গে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের বন্ধু, অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আমি জানার চেষ্টা করব। মানে সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে ডাইরেক্টলি বা ইনডিরেক্টলি কোন রাজনৈতিক দলের পক্ষে বা পাশে আমরা কেউ দাঁড়াবো, মানুষের হয়ে কথা বলবো, নাকি কোনো রাজনৈতিক দলের সিলেবাসে কথা বলবো, সেটা একজন ব্যক্তি মানুষের নিজের ইচ্ছা। এবার সেই কথা শুনবার পর পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন, যারা এই তৃণমূলের অপশাসনের যন্ত্রণায় জ্বলছেন, পুড়ছেন, ভবিষ্যৎ হারাচ্ছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নেই দেখতে পাচ্ছেন, আর্থিক দিক থেকে ভেঙে পড়েছেন, তারা এই বিভিন্ন ধরনের কথা যারাই বলছেন, সেটা নিজেদের জীবনের সঙ্গে বিচার করে একটা উপলব্ধি জানাচ্ছেন। এটাকে আপনি গালাগাল বলতে পারেন, মানুষের রাগ বলতে পারেন, যন্ত্রণা বলতে পারেন, কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তো খুব সোজাভাবে এটা বলেই দেওয়া হয়, বলাই যায় যে আমরা বিভিন্ন বন্ধু বিভিন্ন অফিসে বা জীবিকার জায়গায় আমরা কাজ করি, কিন্তু কোন মতামতের পক্ষে আমরা থাকবো বা থাকবো না, সেটা একান্ত আমাদের ব্যক্তিগত রুচি বা পছন্দ। তো তাই আমার সহকর্মী এবং বন্ধু পরমব্রত, তিনি কাল নির্বাচন কমিশনে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে, তন্ময়বাবু যেখানে মধ্যমণি ছিলেন, সেখানে গিয়ে পরিষ্কার যে কথাগুলো বলেছেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি, তাই তারা কড়া কথা বলছেন। একজন চোরও নাগরিক, একজন ডাক্তারও নাগরিক, একজন শিল্পীও নাগরিক, মমতা বন্দ্যোপাধ্যায়ও নাগরিক। এটা তৃণমূল পরিচালিত, তৃণমূলের যে এজেন্ডাগুলো, তারা এসআইআর প্রথম থেকে বাধা দিয়েছে তৃণমূল এবং তৃণমূলের পক্ষের লোকজনেদের। তাই বলতেই হবে যে এসআইআর হওয়া মানে ক্ষয়ক্ষতি, এসআইআর হওয়া মানে মানুষকে হেনস্থা। দুদিন পর পরিষ্কার তো এরা বলবে, মানে সেই দিকেই তাকিয়ে রয়েছি। হাস্যাস্কর যুক্তি যে শীতকালে চান করাটাও এসআইআরের চক্রান্ত। ঠান্ডা জলে শীতকালে কেন মানুষ চান করবে? এসআইআরের জন্য এসব হচ্ছে। তো পরমব্রত তার নিজের মতামত জানিয়েছে, এবং সেই মতামত তৃণমূলের সঙ্গে যদি মিলে যায় হুবহু, তো তাহলে এর উত্তর তো মানুষ দিচ্ছেন। আমি আর কি বলবো ভাই। 5 বছর পর পর একটা না একটা অজুহাত দিয়ে কাগজ দেখাতেই হচ্ছে। ছোটবেলা থেকেই তো আমরা বিভিন্ন রকমের কাগজ দেখাই। এই ক্ষেত্রে বলার কথা, আমরা সর্বত্র সব জায়গায় কাগজ দেখাই। আমরা সিনেমা হলে ঢুকতে গিয়ে টিকিট দেখাই, আমরা ট্রেনে চড়তে গিয়ে টিকিট দেখাই, মান্থলি দেখাই, ঠিক আছে, বাসে উঠতে গিয়ে টিকিট বলা হয়, তখনও তো কাগজ আমরা দেখাই। এমনকি পরমব্রত, আমরা যাদের বিভিন্ন কারণে বা বহু মানুষ যখন প্লেনে চড়তে যাই, তো তখন পরিষ্কার কাগজ দেখাই, টিকিট, শুধু কাগজ নয়, ডকুমেন্ট দেখাই আনন্দের সঙ্গে। বিদেশ যেতে গেলে পরিষ্কার পাসপোর্ট দেখাই, নিজের ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখ দেখাতে হয় সেটাও দেখাই। এত কাগজ দেখাবার পর ইভেন যখন রাস্তায় এই তৃণমূলেরই পুলিশ ধরে, এই দাঁড়াও, আমরা লাইসেন্স দেখাই। এই কাগজ তো আমরা সারাক্ষণ দেখাচ্ছি, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। মানুষ এটাকে নিয়ে কথা বলছেন বা উত্তর দিচ্ছেন, এটা পরমব্রতর তো ব্যক্তিগত চয়েস। আমি তার সহকর্মী হতে পারি, আমরা স্ট্রাগল লাইফের বন্ধু হতে পারি, সেটা কাঞ্চন হোক, রাজ হোক, দেব হোক, যাই হোক না কেন, তারা কে চোরজোচ্চোরের পক্ষে থাকবে, কে সাধুর পক্ষে থাকবে, বা কে চুরিজোচ্চুরির বিরুদ্ধে থাকবে, এটা তো তাদের ব্যক্তিগত ইচ্ছা। আর সেই ব্যক্তিগত ইচ্ছাটাকে কিন্তু মানুষ পরিষ্কার শুনছেন, দেখছেন। আমাদের যদি কারোর মনে হয় যে আমরা যা যা করছি মানুষ বোধহয় ভুলে যাচ্ছেন, একদম নয়। দেখুন, আপনাদের এই NBR 16
আপনাদের চ্যানেলের মতো প্রচুর ইলেকট্রনিক চ্যানেল আছে, ইউটিউবের চ্যানেল আছে, যারা সত্যতা তুলে ধরবার জন্য বহু মানুষের কাছে আসেন আমাদের মতো বিভিন্ন রাজনৈতিক দলের আহ, সমর্থক বা কর্মী তাদের কাছে আসেন। আমরা কি কথা বলছি আমরা ভুলে গেলেও মানুষ কিন্তু মনে রেখে দেন। তো তাই আমি বলুন বা ওদিকে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার উপরে আস্থা রাখা পরমব্রত, এটা তো তার ব্যক্তিগত ইচ্ছা। তারা কার হয়ে কথা বলবে, কি কারণে যাবে, সে কি মন থেকে যাচ্ছে নাকি কোনো প্রেসারে যাচ্ছে, এ তো বলতে পারবো না, এ তো পরমব্রত বলবেন। সক্রিয় রাজনীতিতে পরমব্রত চট্টোপাধ্যায় না থাকলেও ২০২১ সালের বীরভূমের যে দেউচা পাচামির গল্প হয়েছিল, সেখানে জমি অধিগ্রহণ কাণ্ডে যে সরকারের বিপক্ষে যখন একেবারে প্রতিরোধ প্রতিবাদ গড়ে উঠছিল, কার্যত সাধারণ মানুষেরা ওখানকার যাদের জমি অধিগ্রহণ হয়েছিল তারা যখন প্রতিবাদ করছিল, তখন একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটির একেবারে যিনি চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান পদে বসানো হয় পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিবারের কোনো অন্নপ্রাশন হলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত থাকেন। এগুলো অনেক সময় কাকতালীয় হতেই পারে, তবে মানুষের চোখে এই ঘটনা ঘটছে, দেখতে পাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে কর্মী হিসেবে কাজ করা, আবার কোনো দলের প্রার্থী হওয়া, সেটা যে কেউ হতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি কোন দলের প্রার্থী হচ্ছি সেটা দিয়ে কিন্তু পরিষ্কার মানুষ আমায় মূল্যায়ন করবেন। অনুব্রত আর পরমব্রত দুজনে মিট করেছিলেন সম্ভবত ২০২১, এরকম হতেই পারে। এবার উনি অনুব্রত মণ্ডলবাবুর প্রশংসা করেছিলেন কি জন্য জানি না, তবে মিট যে কারণে করেছিলেন ওই দেউচা পাচা মিট, যে জমি অধিগ্রহণ কমিটিতে তিনি মাথায় বসেছিলেন চেয়ারম্যান পদে। তো ওই কমিটির মধ্যে যিনি বোধহয় আহ্বায়ক ছিলেন ওই কমিটির, তিনি ওই কালকে নির্বাচন কমিশনে যিনি মধ্যমণি হয়ে চাদর পরে বসেছিলেন, তন্ময় ঘোষ, তিনিই ছিলেন। এবং এবার কার কি করে কোনটা ভাব ভালোবাসা, কেন উনি পরমব্রতর কি কারণে অনুব্রত মণ্ডলকে এত ভালো লেগেছিল, তা তিনি কিভাবে অত্যন্ত দক্ষ, কোন কাজে দক্ষ, তো পরমব্রত কোনটা খুঁজে পেয়েছে তা আমার বলা মুশকিল। তবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখে নিয়েছেন যে অনুব্রত মণ্ডল ঠিক কি কি কাজে দক্ষ। গরু, পাথর, কয়লা, বালি এবং তার সঙ্গে সঙ্গে নিজের মেয়েকেও নিজের সঙ্গে জেল খাটানো, এই কাজে তো অবশ্যই যে তার বিরাট একটা দক্ষতা রয়েছে। এখন তো উনি জামিনে রয়েছেন, মামলা মেটেনি, মামলার রায় বেরোলে আবার উনি কোথায় যাবেন সেটা তো সময় বলবে। এবার অনুব্রত মণ্ডলের মতো একটা লোককে মানুষের কেমন লাগে জানি না, পরমব্রতর ভালো লেগেছে, এটা তো পরমব্রতর ব্যক্তিগত পছন্দ এবং রুচির কথা। আর হ্যাঁ, কোন কাজের ক্ষেত্রে আমি এখন কি করে বলবো, এখন চারটে মানুষ বলতেই পারে যে ওনার গরু চুরি আর কয়লা চুরিকে, পাথর চুরিকে ওনার পছন্দ হয়েছিল, তো যদি মানুষ বলেন তো বলবেন, তো আমি এখানে কি করব। না না না, আমি অনুব্রত মণ্ডলকে আমি তো গালাগাল কেন করব, আমি তো গালাগাল করি না। উনি কে এবং কি, উনি কোন ভাষা প্রয়োগ করেন, চরম চরম গুরু বাতাসা, ঢ্যাঙ্কুড়াকুর, মানুষকে মার, পুলিশকে হুমকি, আগুন জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, তারপর কয়লা পাথর গরুর কেসে পরিষ্কার বহুদিন জেল ফেল খেটে তারপর বেরোলেন, আর তৃণমূল তাকে জামিন পাওয়ার পর এমন করে বরণ করে নিয়ে এলো যেন ব্রিটিশ মেরে স্বাধীনতা সংগ্রামী বাড়ি ফিরছে। তো না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের একটা করে ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত মতামত আছে। আমি ঘুম থেকে উঠে, আমরা একসঙ্গে সিনেমা করতে পারি, এটা আমাদের জীবিকা। আহ, আমাদের কোনো নিমন্ত্রণে একসঙ্গে দেখা হতে পারে। আমারও নেমন্ত্রণ ছিল আর কি, পরমের যখন সন্তান হয়েছিল অন্নপ্রাশনে, আমি অন্য একটা কাজের জন্য যেতে পারিনি। এবার মুখ্যমন্ত্রী চলে গেছেন, এখন তারপর তিনি তৃণমূলের ঠিক যা যা লাইন আপ এসআইআর নিয়ে সেই ধরনেরই কথা বলছেন। তো দেখুন, আমি আলোর দিকে থাকবো না আমি অন্ধকারের দিকে থাকবো, আমি পশ্চিমবঙ্গের মানুষের যে জ্বালা যন্ত্রণা দুঃখ এই তৃণমূলের লুঠে, আমি মানুষের পক্ষ নেব নাকি পরিষ্কার যারা পশ্চিমবঙ্গকে চুরি জোচ্চুরি লুট করে শেষ করেছে তাদের পক্ষ নেব, তো এটা তো যে ব্যক্তি কি নিয়ে কথা বলছেন, আমার সহকর্মী এবং বন্ধু, তার রাজনৈতিক পছন্দ, তো তিনিই উত্তর দিতে পারবেন। আমার শুধু মনে হচ্ছে যে কোথাও একটা যেন পশ্চিমবঙ্গের শিল্পীদের ওপরে একটা বিরাট চাপ কাজ করছে।